নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি আরো বারো। আর শুরুতেই যে খবরে নজর রাখবো, গাজনের উৎসবে বৈষম্য না করার নির্দেশ দেওয়া হলো কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। পুলিশের রিপোর্টের পরিপ্রেক্ষিতে জেলা বিচারককে নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। নদিয়ার কালিয়াগঞ্জে ধোপা সম্প্রদায়ের লোকেদের সন্ন্যাসী হতে বাধা। পুলিশের রিপোর্টের পরিপ্রেক্ষিতে জেলা বিচারককে নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। গাজনের উৎসবে বৈষম্য না করার নির্দেশ দেওয়া হলো কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। পুলিশের রিপোর্টের পরিপ্রেক্ষিতে জেলা বিচারককে নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। নদিয়ার কালিয়াগঞ্জে ধোপা সম্প্রদায়ের লোকেদের সন্ন্যাসী হতে বাধা। প্রতিনিধি পীযূষ কান্তি নাগ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। পীযূষ দা, কলকাতা হাইকোর্টের এই নির্দেশ সম্পর্কে জানতে চাইবো। দেখো, নদিয়ার কালিয়াগঞ্জ থানা এলাকায় গাজনের মেলায় সন্ন্যাসী হতে বাধা এক সম্প্রদায়ের মানুষকে। তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন, যার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট একটি রিপোর্ট তলব করেছিল পুলিশের কাছে। আজ সেই রিপোর্ট কলকাতা হাইকোর্টে জমা করিলে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দেন, এপ্রিল মাসের প্রথম সপ্তাহে বহু উৎসব রয়েছে, একাধিক উৎসব রয়েছে। নদিয়া জেলার বিচারকের তত্ত্বাবধানে চলবে এই উৎসব, যাতে কোনো রকম বৈষম্যমূলক আচরণ না হয়। থানার গতিকের প্রতি 3 দিন অন্তর অন্তর জেলা বিচারকের কাছে একটি রিপোর্ট দিতে হবে। এপ্রিল মাসের প্রথম 2 সপ্তাহে যতদিন পর্যন্ত গাজনের মেলা শেষ না হচ্ছে, ততদিন পর্যন্ত এই থানার গতিকে এই রিপোর্ট বিচারকের কাছে জমা করতে হবে। আবেদনকারীদের পক্ষ থেকে যদি কোনো সমস্যার সম্মুখীন হন, তাহলে তারা পুনরায় বিচারকের কাছে অভিযোগ জানাতে পারবেন সেই বিষয়গুলি নিয়ে। মূলত নদিয়ার এই কালিয়াগঞ্জ এলাকায় গাজনের মেলায় স্থানীয় ধোপা সম্প্রদায়ের মানুষকে সন্ন্যাসী হতে বাধা দেওয়া হচ্ছে। অর্থাৎ তাদের এই অনুষ্ঠানে উৎসবে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না। এই ধরনের বৈষম্যমূলক আচরণের অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। বিগত শুনানির দিন বিচারপতি যে তীর্থঙ্কর ঘোষ সেই বিষয়টি থেকে বিস্ময় প্রকাশ করেন এবং তিনি বলেন যে তিনি বিশ্বাস করছেন না যে পশ্চিমবঙ্গের দিকে এই ধরনের ঘটনা ঘটতে পারে। এরপরেই তিনি পুলিশের কাছে রিপোর্ট তলব করেছিলেন। আজ এই রিপোর্ট দেখার পরই বিচারপতি এই নির্দেশটা জারি করেছেন। ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে। সমন্বয় বাড়ানো চোখ রাখবো পরের খবরে। সংসদের 2 কক্ষের সমন্বয় বাড়ানো নিয়ে কথা কংগ্রেস তৃণমূলের আলোচনা। তৃণমূলের ডেরেক ওব্রায়নের সঙ্গে কংগ্রেসের সোনিয়া গান্ধীর রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গের ঘরে এই বৈঠক হয়। আর এই বৈঠক সম্পর্কে সরাসরি জানবো নিউজরুম থেকে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, দেখো মধুবন্তী, সাম্প্রতিক সময় কতগুলো ইস্যুতে কংগ্রেস এবং তৃণমূল আগের তুলনায় বেশি কাছাকাছি আসছে, এই রকম একটা ধারণা রাজনৈতিক মহলে হচ্ছিল। বিশেষ করে ভোটার কার্ডের যে ইস্যুটি মমতা বন্দ্যোপাধ্যায় খুব বলিষ্ঠতার সঙ্গে তুলেছেন। কলকাতায় একটি দলীয় সভায় তিনি প্রমাণ সহকারে দেখিয়ে দিয়েছিলেন যে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সহ কয়েকটি জেলার ভোটারদের এপিক কার্ডের নম্বর, হরিয়ানা গুজরাটের মতো কয়েকটি রাজ্যের কিছু মানুষের এপিক কার্ডের নম্বরের সঙ্গে পুরোপুরি এক। যে কথার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনকে কদম কদম পিছু হটতে হয়। প্রথমে তারা বলেছিল এটা লোকাল নির্বাচনী অফিসারদের একটা ভুল, তারপরে তারা পূর্ণাঙ্গ মিটিং করে বলে আমরা ভোটার কার্ডের সাথে আধার কার্ডের সংযুক্তিকরণ করব।
তারও পরে তারা বলে যে এই সংযুক্তিকরণ বাধ্যতামূলক করা যাবে না, কেননা সুপ্রিম কোর্টের অর্ডার আছে, যার ফলে অবস্থাটা যেখানে ছিল সেখানেই ফিরে যায়। অর্থাৎ যারা ভুয়ো কার্ড বানিয়েছে তারা তো আর নিজে গিয়ে আধার কার্ডের সঙ্গে সংযুক্তি করাবে না, যারা করাবে তারা সৎ মানুষ, তারা তাদের একটাই কার্ড আছে তারাই করাবে। সুতরাং ব্যাপারটা জল একেবারে না গড়িয়ে যেখানে দাঁড়িয়েছিল সেখানেই দাঁড়িয়ে থাকলো। আমরা দেখেছি এর আগে হরিয়ানা, মহারাষ্ট্রের নির্বাচনে ব্যাপক ভোটার তালিকা কারচুপির অভিযোগ তুলেছিল কংগ্রেস নেতারা, অভিযোগ তুলেছিলেন রাহুল গান্ধী সহ অন্যরা। এখন একটা ধারণা ক্রমাগত বিরোধী দলগুলোর মধ্যে আসছে যে ভোটার তালিকা এবং অবশ্যই ইভিএম, এই দুটো ব্যাপারে যদি তারা খুব সতর্ক না হন, তারা যদি প্রত্যেকটা ইঞ্চি মেপে না নেন, তাহলে ভারতীয় গণতন্ত্রের বিরোধীদের পক্ষে জেতা প্রায় অসম্ভব হয়ে পড়বে। এই রকম একটা চেতনায় বিরোধী দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে জিনিসটাকে সংসদে আনবার এবং সংসদের বাইরেও প্রচারে আনবার নির্বাচন কমিশনের কাছে চাপ সৃষ্টি করার প্রয়োজন আছে। সেই সময়তেই এই সংকট মুহূর্তে আমরা দেখতে পেলাম ডেরেক ওব্রায়েনের সাথে কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্ব কথা বললেন, অর্থাৎ সোনিয়া গান্ধী এবং মল্লিকার্জুন খাড়গে কংগ্রেস প্রেসিডেন্ট, তিনি কথা বললেন। আমরা এর আগে দেখেছি রাহুল গান্ধীর সঙ্গে কখনো কখনো তৃণমূল কংগ্রেসের কোঅর্ডিনেশনে কিছু সমস্যা হয়, কিন্তু এক্ষেত্রে আমরা দেখলাম রাহুল গান্ধী মিটিংয়ে ছিলেন না, ছিলেন সোনিয়া গান্ধী এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তার সঙ্গে তৃণমূলের নেতা তিনি গিয়ে কথা বললেন, তিনি সংসদীয় নেতাও, ডেরেক ওব্রায়েন কথা বললেন। সম্ভবত ডেরেক ওব্রায়েন দলীয় স্তরে কথাবার্তার ভিত্তিতেই বা দলের সর্বোচ্চ স্তরের সঙ্গে কথাবার্তার ভিত্তিতেই এই বৈঠক করেছেন। এই বৈঠকের ফলে কংগ্রেস এবং তৃণমূলের যৌথভাবে সংসদে এবং সংসদের বাইরে কার্যক্রম নেয়ার ব্যাপারে একটা সম্ভাবনা তৈরি হয়েছে, যেটা যথেষ্ট আশাব্যঞ্জক। নির্বাচন কমিশনের কাছে চাপ সৃষ্টির ব্যাপারেও যৌথভাবে এই যে বিরোধীদের যে মঞ্চ গড়ে উঠেছিল ইন্ডিয়া, তার দলগুলো যৌথভাবে নির্বাচন কমিশনের কাছে গিয়ে চাপ সৃষ্টি করবেন, সেই সম্ভাবনাটাও খুব বড় হয়ে দেখা দিল। কারণ লোকসভার যদি হিসেব ধরা যায়, রাজ্যসভারও তাই, যে কংগ্রেস এবং তৃণমূল এরাই সবথেকে বড় দল হয়ে রয়েছে। কংগ্রেস অবশ্যই সবথেকে বড়, তারপরে তৃণমূল কংগ্রেস রয়েছে, প্রচুর এমপি নিয়ে তারা রয়েছে। সুতরাং এই দুটি দল যদি বিরোধী পক্ষের মধ্যে, এই দুটি দল যদি কোনো ইস্যুতে বা কোনো ইস্যুতে বা অনেক ইস্যুতে শক্ত হয়ে এক জায়গায় দাঁড়ায়, তাহলে সেটা বিরোধী দলগুলোর মধ্যে একটা অক্ষ তৈরি করে, একটা অ্যাক্সিস তৈরি করে, যার চারপাশে অন্য বিরোধী দলগুলো এসে মিলতে পারেন। অবশ্যই সমাজবাদী পার্টি রয়েছে, তাদেরও এমপির সংখ্যা অনেক বেশি, সাম্প্রতিক নির্বাচনে তারা উত্তরপ্রদেশে খুবই ভালো ফল করেছে। কিন্তু সমাজবাদী পার্টি বা অখিলেশ যাদবের মনোভাব আমরা বারবার দেখেছি, তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই বিরোধী সমন্বয় ঘটাবার ব্যাপারে বারবার তার মতামত জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে মতামত জানিয়েছেন। সুতরাং সেদিক থেকে দেখা গেলে কংগ্রেস, সমাজবাদী পার্টি এবং তৃণমূল কংগ্রেস এরা যদি এক জায়গায় চলে আসে, তাহলে বিরোধী দলগুলোর বড় অংশের একটা ঐক্য তৈরি হচ্ছে। তার সাথে অবশ্যই দক্ষিণী রাজ্যগুলোর থেকে ডিএমকে এবং কেরালার থেকে সিপিএম তারাও থাকতে পারে। কর্ণাটকে কংগ্রেসেরই সরকার চলছে। সব মিলিয়ে কিন্তু এটা অত্যন্ত আশাব্যঞ্জক কথা, কেননা কংগ্রেসের সঙ্গে তৃণমূলের কখনো আলো কখনো আঁধার এইরকম একটা পরিস্থিতি চলছিল কিছুদিন ধরে। এখন যখন তাদের মধ্যে এই ধরনের উচ্চ পর্যায়ের মিটিং হলো, বিশেষ করে সোনিয়া গান্ধী, যিনি অনেক বেশি শ্রদ্ধা আদায় করে নেন মানুষের কাছ থেকে, সেই সোনিয়া গান্ধী নিজে ছিলেন এবং তার সঙ্গে ছিলেন কংগ্রেস সভাপতি, সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। অবশ্যই এই ঘটনাটার মধ্যে দিয়ে বিরোধী ঐক্যে নতুন জোয়ার আসবার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে বলে অনেকেই মনে করেন। হ্যাঁ, ধন্যবাদ। কথা বললাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। আগামী দিনে জাতীয় স্তরে বা সংসদে কিভাবে সমন্বয় সাধন হবে তা নিয়ে আলোচনা হয়েছে ওই বৈঠকে। সম্প্রতি রাজ্যের কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠকে বসেন এআইসিসির নেতারা। বৈঠকে কংগ্রেস নেতৃত্ব জানিয়ে দেয় কেন্দ্রীয় স্তরে তৃণমূলের সঙ্গে সমন্বয় বাড়াতেই হবে এবং তারপরে এই বৈঠক ঘিরে জল্পনা রাজনৈতিক মহলে।
শনিবার লন্ডনের উদ্দেশ্যে রওনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 24শে মার্চ লন্ডনে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। 24শে মার্চ ভারতীয় হাই কমিশনে অনুষ্ঠান, 25শে মার্চ বাণিজ্য সম্মেলন, 26শে মার্চ শিল্প নিয়ে সরকারি স্তরে বৈঠক, 27শে মার্চ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ মমতার, 28শে মার্চ শুক্রবার দেশে ফিরছেন মুখ্যমন্ত্রী। 24শে মার্চ লন্ডনে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। শনিবারই লন্ডনের উদ্দেশ্যে রওনা হচ্ছেন মুখ্যমন্ত্রী। যেমনটা বলছিলাম, 24শে মার্চ ভারতীয় হাই কমিশনে অনুষ্ঠান রয়েছে, 25শে মার্চ বাণিজ্য সম্মেলন, 26শে মার্চ শিল্প নিয়ে সরকারি স্তরে বৈঠক, 27শে মার্চ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ মমতা বন্দ্যোপাধ্যায়ের, 28শে মার্চ শুক্রবার অর্থাৎ আগামী শুক্রবার তিনি দেশে ফিরছেন। আগামীকাল লন্ডনের উদ্দেশ্যে রওনা হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার একাধিক কর্মসূচি রয়েছে। 28শে মার্চ শুক্রবার তিনি ফিরে আসছেন। আবার বিদেশ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার আগে তিনি এখানে টাস্ক ফোর্স গঠন করে দিয়েছেন। আগামীকাল বিদেশ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, লন্ডন যাচ্ছেন তিনি। এই পর্বে রাজ্য প্রশাসনের নজরদারির কাজ মন্ত্রী, সচিব এবং পুলিশ আধিকারিকদের মধ্যে ভাগও করে দিয়েছেন। একটি টাস্ক ফোর্স গড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। চোখ রাখবো পরের খবরে। বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, অশীতিপর সাংবাদিক এবং লেখক অরুণ শৌরি তাঁর সাম্প্রতিক বই দ্য নিউ আইকন সাভারকার অ্যান্ড দ্য ফ্যাক্টসে লিখেছেন, বিনায়ক দামোদর সাভারকার তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে এমন অসংখ্য দাবি করেছেন যা মিথ্যে। বিনায়ক দামোদর সাভারকার তখনও হিন্দুত্ববাদী নেতা হননি, একজন বিপ্লবী। 1909 সালে নাসিকের জেলা শাসক জ্যাকসনকে বিপ্লবীরা যে পিস্তল দিয়ে হত্যা করেছিল, সেই পিস্তল গোপনে ভারতে পাঠিয়েছিলেন সাভারকার। সেই অভিযোগে 1910 সালে 24 বছরের আইনের ছাত্র সাভারকারকে একটি স্টিমারে করে লন্ডন থেকে গ্রেফতার করে ভারতে আনা হচ্ছিল। স্টিমার যখন ফ্রান্সের মার্সেই বন্দরে পৌঁছলে স্টিমার থেকে সমুদ্রে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করেছিলেন সাভারকার। সাভারকার তার ছদ্মনামে লেখা আত্মজীবনীতে লিখেছেন এবং পরে প্রধানমন্ত্রী থাকাকালীন অটল বিহারী বাজপেয়ী সংসদে বলেছেন, ভারতের স্বাধীনতার জন্য সাভারকার জাহাজ থেকে উত্তাল সমুদ্রে ঝাঁপ দিয়েছিলেন। অথই জলরাশি অনন্ত সাগরের উত্তাল ঢেউয়ে তিনি সাঁতার কেটে চলেছিলেন। কোনো কুল কিনারা দেখা যাচ্ছিল না। তার মনে তখন একটাই সংকল্প, দেশ স্বাধীন করতে হবে। শৌরির দাবি, বাজপেয়ীর এই বিবরণের কোনো সত্যতা নেই। সেই সময় সরকারি নথি উল্লেখ করে শৌরি দেখিয়েছেন, কোনো অথই জলরাশি নয়। স্টিমার থেকে সেই সময় পাড়ের দূরত্ব ছিল মাত্র 10 থেকে 12 ফুট। গান্ধী হত্যার দায়ে নাথুরাম গডসের সঙ্গে গ্রেফতার হয়েছিলেন সাভারকারও। পরে প্রমাণের অভাবে সাভারকার মুক্তি পান। শৌরি লিখেছেন, সাভারকার আদালতে জবানবন্দিতে বলেছিলেন তার বিরুদ্ধে আনা হয়েছে এমন একজনকে হত্যার অভিযোগ যার সঙ্গে তার সম্পর্ক ছিল বন্ধুর মতো। 1908 সালে লন্ডনের ইন্ডিয়া হাউসে তিনি গান্ধীর সঙ্গে থেকেছেন, কাজ করেছেন বন্ধুর মতো। শৌরির দাবি, 1908-এ গান্ধী ইংল্যান্ডেই যাননি। গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসের সঙ্গে তার কোনো রকম সম্পর্ক ছিল না। সাভারকারের আদালতে করা এই দাবিও সম্পূর্ণ অসত্য বলে প্রমাণ করেছেন শৌরি। 1952 সালের মে মাসে পুনে শহরে এক সভায় সাভারকার বলেন, তার পরামর্শে নেতাজি সুভাষ গোপনে ভারত ছেড়ে জার্মানি পৌঁছেছিলেন। তিনি সুভাষের জন্য তৈরি করে দিয়েছিলেন পরিকল্পনা। আইএনএ তৈরির পরামর্শও তিনি দিয়েছিলেন নেতাজিকে। শৌরি লিখেছেন, সুভাষ তার দ্য ইন্ডিয়ান স্ট্রাগল বইয়ে জিন্না এবং সাভারকারের বৈঠক সম্পর্কে লিখেছেন, যুদ্ধ পরিস্থিতির সুযোগ কিভাবে নেওয়া যেতে পারে তা নিয়ে আমি বেশ কয়েকটি সংগঠনের নেতাদের সঙ্গে কথা বলেছিলাম। দেখলাম জিন্নার তখন একমাত্র ভাবনা কি করে ভারত ভেঙে পাকিস্তানের পরিকল্পনা সফল করা যায়। আর সাভারকারের সঙ্গে কথা বলে মনে হলো তিনি আন্তর্জাতিক পরিস্থিতি সম্পর্কে মোটেই ওয়াকিবহাল নন। নেতাজি লিখেছেন, দুই নেতার সঙ্গে কথা বলে বোঝা গেল মুসলিম লীগ এবং হিন্দু মহাসভার কাছ থেকে ভারতের স্বাধীনতার জন্য আমাদের কিছুই পাওয়ার নেই। কলকাতা টিভি। বিহার রণাঙ্গনে প্রচারের নতুন শিল্প আরজেডির। গতকাল লালুর বাসভবনের বাইরে কার্টুন পোস্টার পড়েছিল, আর এবার কার্টুন পোস্টার পড়ল আরজেডির সদর দফতরের বাইরে। পোস্টারে লেখা, ধৃতরাষ্ট্রের সরকার কুর্সি কুমার, বিহারে বাড়ছে অপরাধ কারণ 18 বছর ধরে এনডিএ সরকার। আর এই সব লেখার সঙ্গে আঁকা হয়েছে নীতিশ কুমারের কার্টুনও। দেখছেন সেই ছবি। পোস্টারে লেখা, ধৃতরাষ্ট্রের সরকার কুর্সি হ্যায়। বিহার রণাঙ্গনে প্রচারের নতুন শিল্প আরজেডির।
পোস্টারে লেখা ধৃতরাষ্ট্রের সরকার কুর্সি কুমার। বিহারে বাড়ছে অপরাধ, কারণ 18 বছর ধরে এনডিএ সরকার, আর এই সব লেখার সঙ্গে নীতিশ কুমারের কার্টুনও রয়েছে। দেখাচ্ছি সেই পোস্টারগুলির ছবি। বিহার রণাঙ্গনে প্রচারের নতুন শিল্প এবার আরজেডির। দেখছেন কিভাবে কার্টুনের মাধ্যমে বার্তা দেওয়া হয়েছে। লালু প্রসাদ যাদবের বাসভবনের ঠিক বাইরে কার্টুন পোস্টার, আরজেডির সদর দফতরের বাইরে পোস্টারে লেখা ধৃতরাষ্ট্রের সরকার কুর্সি কুমার। বিহার রণাঙ্গনে প্রচারের নতুন শিল্প এবার আরজেডির। চোখ রাখবো পরের খবরে। ম্যাচ ফেরত জনতার জন্য বিশেষ উদ্যোগ রয়েছে। রাজ্য পরিবহন দপ্তরের উদ্যোগে চালানো হবে বিশেষ বাস। আইপিএল আগামীকাল থেকে শুরু হচ্ছে। শহরের নানা প্রান্তে 23টি বাস ছাড়বে ধর্মতলা থেকে। আইপিএল এর ফাইনালের দিনও বাসের ব্যবস্থা থাকছে। সব মিলিয়ে জমজমাট আইপিএল ম্যাচের প্রস্তুতি পর্ব। কলকাতায় রাজ্য পরিবহন দপ্তরের উদ্যোগে চালানো হবে বিশেষ বাস। প্রতিনিধি অরিত্র ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অরিত্র, পরিবহন দপ্তর সূত্রে কি জানা যাচ্ছে? দেখো, আগামীকাল থেকে আইপিএল শুরু হচ্ছে। কলকাতা ইডেন গার্ডেন্সে মোট 7টি ম্যাচ রয়েছে। এছাড়াও প্লে অফ ও কোয়ালিফায়ারের বেশ কিছু ম্যাচ থাকছে কলকাতায়। তবে দেখো, যেটা সমস্যার বিষয় হয়ে দাঁড়ায় যে ম্যাচ শেষে যারা ক্রীড়াপ্রেমী মানুষ তারা বাড়ি ফিরতে বেশ কিছুটা বেগ পেতে হয়। কারণ কলকাতা শহরের বিভিন্ন জায়গা থেকে ক্রীড়াপ্রেমীরা খেলা দেখতে আসেন। সেই কারণে রাত্রেবেলায় বাসের সংখ্যা রাস্তায় কমে যায়। তবে এবারে সেই জায়গা থেকে বেশ কিছুটা সুরাহা করছে রাজ্য পরিবহন দপ্তর। এবং যেটা জানা যাচ্ছে যে ইডেন ফেরত জনতার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। 23টি রুটের বাস চলবে শহর কলকাতায়। অর্থাৎ ম্যাচ শেষে যারা বাড়ি ফিরতে চাইবে তাদের জন্য বিশেষ বাসের পরিষেবা নেওয়া হয়েছে। ধর্মতলা থেকেই প্রত্যেকটি বাস ছাড়বে। যেমনটা জানা যাচ্ছে 22শে মার্চ, 3রা এপ্রিল, 21শে এপ্রিল এবং 23শে মে কোয়ালিফায়ার ও 25শে মে ফাইনালের দিনেও এই বাসের ব্যবস্থা আছে। কোন দিকে যাচ্ছে বাসগুলি, যেটা পরিবহন সূত্রে আমরা জানতে পারছি, ঠাকুরপুকুর, নিউ টাউন, ডানলপ, বালিগঞ্জ, গড়িয়া, কামালগাছি, হাওড়ার মন্দিরতলা সহ একাধিক জায়গায় এই বাসগুলি যাবে। এবং পরিবহন দপ্তরের তরফ থেকে বাসের নির্দিষ্টভাবে সেই ভাড়াও জানিয়ে দেওয়া হবে। দেখো, একই সাথে যেমন আমরা জানি আইপিএল এর জন্য পূর্ব রেল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে, মেট্রো রেল কর্তৃপক্ষ মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে। ঠিক এরকমই এবার রাজ্যের পরিবহন দপ্তরের তরফ থেকে অতিরিক্ত বাস বা বিশেষ বাস পরিষেবা চালু করা হলো আইপিএল উপলক্ষে। ধন্যবাদ অরিত্র। কথা বললাম প্রতিনিধি অরিত্র ঘোষের সঙ্গে। আরো ভারতের সময় হয়ে গেছে একটা বিরতি নেওয়ার। বিরতির পর থাকছে আরো খবর। সঙ্গে সিবিআই দপ্তরে আরজি করের এমার্জেন্সি বিল্ডিং এর নিরাপত্তা কর্মীরা 8 জন নিরাপত্তা রক্ষীকে তলব সিবিআই এর। সূত্র, আরজি কর খুন ও ধর্ষণ কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য তলব। সূত্রের খবর। প্রতিনিধি শাকিল মুস্তাক রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শাকিল, কি জানা যাচ্ছে সিবিআই সূত্রে? দেখো, আরজিকর হাসপাতালের যে তরুণী চিকিৎসক খুন ও যে ধর্ষণের ঘটনায় সিবিআই দপ্তরে আরজিকরের হাসপাতালের এমার্জেন্সি বিল্ডিং এর নিরাপত্তা রক্ষী কর্মীরা আসে এবং সিবিআই সূত্রে যেটি খবর, ওই দিন ঘটনার দিন 8ই আগস্ট ঘটনার সময় সে ও তারপরে কি কি হয়েছিল সেই সম্পর্কে নতুন কিছু তথ্য জানতে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। মোট 8 জন নিরাপত্তা রক্ষীকে কিন্তু আজকে তলব করা হলে তারা কিন্তু একে একে সিবিআই দপ্তর সল্টলেকের সিজিও কমপ্লেক্স সেখানে কিন্তু আসতে থাকে এবং সিবিআই যে দপ্তর আছে সেই তদন্তকারী অফিসারদের মুখোমুখি হয়ে বেশ কিছু নতুন তথ্য, নতুন প্রশ্নের সামনে কিন্তু তারা মুখোমুখি হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাদের সেই বয়ান রেকর্ড করে রাখা হচ্ছে সিবিআই তদন্তকারী অফিসারদের পক্ষ থেকে। এবং গতকাল দেখা গিয়েছিল
হয়েছিল যে 4 জন নার্সকে কিন্তু তলব করা হলে তারা কিন্তু আসে এবং বেশ কয়েক ঘন্টা কিন্তু জিজ্ঞাসাবাদ করার পর তাদেরকে বেরিয়ে যেতে দেখা যায়। তাদের কিন্তু বক্তব্য নতুন তথ্য উঠে এসছে এমনটাই কিন্তু সিবিআই সূত্রে খবর। তাদেরকে বয়ান কিন্তু রেকর্ড করে রাখা হয়েছে। আজকে কিন্তু এই নিরাপত্তা রক্ষী 8 জনকে তলব করা হলে তারা একে একে সিবিআই দপ্তরে আসতে থাকছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই তদন্তকারী অফিসাররা এবং এই বয়ান কিন্তু রেকর্ড করে রাখা হবে বলেই কিন্তু সিবিআই সূত্রে মারফত জানা যাচ্ছে। ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি শাকিল মুস্তাকের সঙ্গে। নজর রাখবো পরের খবরে। অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়ানোর জন্য দৃষ্টি আকর্ষণ কালীঘাটের কাকুর আইনজীবীর। সোমবার মামলার শুনানি বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে। কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার প্রসঙ্গেও উল্লেখ করা হয়েছে। অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়ানোর জন্য দৃষ্টি আকর্ষণ কালীঘাটের কাকুর আইনজীবীর। সোমবার মামলার শুনানি বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে। কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার প্রসঙ্গেও উল্লেখ। অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়ানোর আর্জি। সোমবার শুনানি বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে। চোখ রাখবো পরের খবরে। রাহুলের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা আসাম উত্তরপ্রদেশে। ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় এফআইআর করা হয়েছে। রাহুল গান্ধীকে তলব করল উত্তরপ্রদেশের সম্বল আদালত। রাহুলের বিরুদ্ধে অভিযোগ, রাহুলের বক্তব্য ভারত রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণায় সামিল। রাহুল গান্ধীর বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা অসম উত্তরপ্রদেশে। ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় এফআইআর করা হয়েছে। রাহুল গান্ধীকে তলব করেছে উত্তরপ্রদেশের সম্বল আদালত। রাহুলের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, রাহুলের বক্তব্যে ভারত রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সামিল এমনটাই মন্তব্য রয়েছে। 4 এপ্রিল সশরীরে অথবা প্রতিনিধি মারফত রাহুলকে আদালতে উপস্থিত থাকার নির্দেশ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি, আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিসদা, অবশ্যই আমরা আশিসদার সঙ্গে কথা বলবো, কিন্তু তার আগে যে খবর আপনাদের জানাচ্ছি, রাহুল গান্ধীর বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ উঠেছে। অসম উত্তরপ্রদেশে ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় এফআইআর করা হয়েছে। রাহুল গান্ধীকে তলব করেছে উত্তরপ্রদেশের সম্বল আদালত। রাহুলের বিরুদ্ধে অভিযোগ, রাহুলের বক্তব্য ভারত রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সামিল। যেমনটা বলছিলাম, আপনাদের টেলিফোন লাইনে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিসদা, প্রথমেই জানতে চাইবো রাহুল গান্ধীর সম্বন্ধে ঠিক কি অভিযোগ এবং এই যে তাকে তলব করা হয়েছে এফআইআর, সব নিয়ে রাহুল গান্ধীর কোনো প্রতিক্রিয়া কি পাওয়া গেছে? দেখো, ঘটনাটা একটু মনে করিয়ে দেওয়া দরকার। যখন সম্ভল মসজিদে, উত্তরপ্রদেশের একটি মসজিদ, সেই সম্ভল মসজিদে বারবার আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সমীক্ষা করতে যায় হিন্দু পক্ষের দাবি অনুযায়ী, এবং হিন্দু পক্ষের দাবি ওই মসজিদ আসলে অনেককাল আগে নাকি মন্দির ছিল। একটা সাম্প্রদায়িক উত্তেজনার সৃষ্টি হয় এবং সেখানে পুলিশ ফায়ার করে। সেই গুলি চালনার বেশ কিছু মানুষ মারা যান, কোনো মতে 4 জন, কোনো মতে তার বেশি মানুষ মারা যান এবং সেই জায়গাটা পুলিশ ঘিরে রাখে। একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়, কারফিউর মতো পরিস্থিতিতে পুলিশ ঘিরে রাখে। কিন্তু তখনই রাহুল গান্ধী এবং সঙ্গে তার বোন প্রিয়াঙ্কাও ছিলেন, তারা সম্ভলে যেতে চান। আঁখো দেখা হাল, তারা কি ঠিক মানে বাস্তব পরিস্থিতি কি সেটা দেখতে নিজেদের চোখে, কিন্তু তাদেরকে পুলিশ আটকে দেয়। তার আগে যেটাকে 144 বলা হতো, এখন বিএনএসএস এ তার ধারা বদলেছে, সেই ধারা অনুযায়ী তাদেরকে আটকে দেয়। যখন রাহুল গান্ধী বলেন যে আমরা একসাথে 4-5 জন তো যাবো না, আমি একা যাব, একই ধরনের কথা প্রিয়াঙ্কাও বলেন, তা সত্ত্বেও তাদের যেতে দেওয়া হয় না। এই সময় সাংবাদিক যারা রাহুল গান্ধীর সঙ্গে ছিলেন, তাদের প্রশ্নের উত্তরে রাহুল বলেন যে আমাদের লড়াই কেবলমাত্র বিজেপির বিরুদ্ধে নয়, রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে দখল করে নিয়েছে হিন্দুত্ববাদীরা।
তাই আমাদের লড়াই এই রাষ্ট্রের বিরুদ্ধে। এখন আমাদের লড়াই এই রাষ্ট্রের বিরুদ্ধে, এই কথাটাকেই আলাদা করে কেটে নিয়ে রাহুল গান্ধীর বিরুদ্ধে দেশের বিভিন্ন আদালতে মামলা করা হয়েছে এবং রাষ্ট্রদ্রোহিতা তথা দেশদ্রোহিতার ধারা লাগানো হয়েছে, যে ধারা অত্যন্ত গুরুতর ধারা। এবং অবশেষে যে খবর আমরা আজকে দেখাচ্ছি, সম্বল আদালতে তাকে ডেকেছে, সেই সশরীরে হাজির থাকবেন অথবা প্রতিনিধি মারফত হাজির থাকতে পারেন রাহুল গান্ধী। সেই ডাক সামন তিনি পেয়েছেন। রাহুল গান্ধী সেখানে তার বক্তব্য রাখবেন ঠিকই। রাহুল গান্ধী তো আসলে ভারত রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেননি, তিনি ভারত রাষ্ট্রের যে বিকৃতি ঘটেছে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। কিন্তু রাহুল গান্ধী অনেক সময় একটু আবেগতাড়িত হয়ে এমন ধরনের বাক্য গঠন করেন, এমন ধরনের বাক্য বলেন যেটা ঠিক তিনি যা বলতে চাইছেন তা না বুঝিয়ে একটু অন্য ধরনের মানে হয়। এক্ষেত্রেও তাই হয়েছে বলেই অনেকে মনে করেন ভারত রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ রাহুল গান্ধী ঘোষণা করেননি, তিনি ভারত রাষ্ট্রের যে বিকৃতি হয়েছে তার বিরুদ্ধে লড়াই করতে চেয়েছেন। সেই কথাটি নিশ্চয়ই তিনি আদালতে বুঝিয়ে বলবেন নিজে গিয়ে বা আইনজীবী মারফত, তারপরে আদালতে নিশ্চয়ই এই মামলা গড়াতে থাকবে। এ পর্যন্ত এটাই জানা যাচ্ছে। ধন্যবাদ। কথা বললাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। সংসদে বোঝাপড়া থাকলেও রাজ্যে তৃণমূলের বিরোধিতায় আপত্তি নেই কংগ্রেস হাইকমান্ডের। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস নেতৃত্বের সঙ্গে দীর্ঘ বৈঠকে এমনই বার্তা দিয়েছেন রাহুল গান্ধী। তবে আসন সমঝোতার মতো প্রসঙ্গে আলোচনা এখনই করা যাবে না বলে বৈঠকের আগেই এআইসিসির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল। রাজ্যে প্রায় 5 দশক ক্ষমতার বাইরে রয়েছে কংগ্রেস। বর্তমানে বিধানসভায় শূন্য, লোকসভায় একটি আসন জিতলেও তৎকালীন প্রদেশ সভাপতি অধীর চৌধুরী পরাজিত হয়েছেন। রাজ্যের সংগঠনেও অবক্ষয় অব্যাহত। একই সঙ্গে গোষ্ঠী কোন্দলের গ্রাসে প্রদেশ কংগ্রেস। এই অবস্থায় রাজ্যে কংগ্রেসের সংগঠন শক্তিশালী করাকেই অগ্রাধিকার দিতে চেয়েছে এআইসিসি। বর্তমানে রাজ্যে বামেদের সঙ্গে সম্পর্ক বজায় রেখে চলার পক্ষপাতী প্রদেশ কংগ্রেসের একাংশ, আরেক অংশের দাবি একলা চলার। সংখ্যায় কম হলেও কেউ কেউ তৃণমূলের সঙ্গে আসন রক্ষার পক্ষে রয়েছেন। বুধবারে দিল্লিতে প্রদেশ কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠকের আগেই রাজ্য নেতাদের এই ঘরোয়া মতপার্থক্যের আঁচ পেয়ে যান কেন্দ্রীয় নেতৃত্ব। কোনো প্রকার নির্বাচনী জোট বা রফা সংক্রান্ত আলোচনা করা যাবে না বলে তারা বাংলার প্রতিনিধিদের জানিয়ে দেন। প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকারের দাবি, দলের সংগঠন মজবুত করা ও গণতন্ত্র রক্ষার লড়াইয়ে অগ্রাধিকার দিতে চেয়েছে এআইসিসি। বৈঠকের পর সমাজ মাধ্যমে রাহুল গান্ধী লেখেন, আমাদের ফোকাস খুব স্পষ্ট, তৃণমূল স্তরের সংগঠন মজবুত করা ও মানুষের অধিকারের জন্য লড়াই করা। কংগ্রেস বাংলার মানুষের প্রত্যাশার কণ্ঠ হয়ে ওঠার চেষ্টা করবে। রাহুল বৈঠকে বলেন, তাদের প্রধান মতাদর্শগত লড়াই বিজেপির বিরুদ্ধে, কিন্তু কংগ্রেসের যারা ক্ষতি করছে তাদের বিরুদ্ধেও কংগ্রেসকে লড়তে হবে। কংগ্রেস হাইকমান্ড মনে করেন সংসদে কংগ্রেস তৃণমূলের সঙ্গে বোঝাপড়া করলেও তাতে রাজ্য স্তরে কারোর বিরুদ্ধে লড়তে তারা বাধা দিচ্ছে না। কংগ্রেসের নতুন ভবনে এই বৈঠকে অধীর চৌধুরী, দীপা দাসমুন্সী, প্রদীপ ভট্টাচার্য, অমিতাভ চক্রবর্তী, সন্তোষ পাঠক প্রমুখ হাজির ছিলেন। কলকাতা টিভি। আরো আজকের মতো এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।